নদীর পাড়ে ঘুরতে এসে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একটা মেয়ের সাথে বেশ ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো শুভ্রতা। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার। মনের ভুল ভেবে চোখ মুছে পুনরায় তাকালো সে, কিন্তু আবারও সেই একই দৃশ্য। কি বিষাক্ত সেই দৃশ্য! রাজীব তার ভালোবাসার মানুষটা অন্য এক সুন্দরী রমণীর হাত জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে কথা বলছে। কি সুন্দর হাসি লেগে আছে তাদের দুজনের অধরে। বক্ষটা ভীষণ জ্বলছে শুভ্রতার। মূর্তির ন্যায় এক স্থানেই দাঁড়িয়ে আছে সে, নড়ার শক্তিটুকু পাচ্ছে না। হঠাৎ রাজীবের চোখ পড়ল শুভ্রতার দিকে। শুভ্রতা তাকিয়েছিল, তাই দুজনের চোখাচোখি হলো। খানিকটা অপ্রস্তুত হলো রাজীব, তবে মিনিট দুয়েকের ব্যবধানে স্বাভাবিক হয়ে গেল সে। এর মাঝে শুভ্রতা দেখতে পেল রাজীবের সাথে থাকা মেয়েটা তাকে কিছু একটা বলে আলতো হাঁক করলো। পরপর গালে একটা কিস দিয়ে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললে শুভ্রতার নিকট এগিয়ে আসলো রাজীব। শুভ্রতাও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল আগের স্থানে। আজ সবকিছুর হিসাব সে নিবে। ওই মেয়ের সাথে রাজীবের যে বেশ গভীর একটা সম্পর্ক আছে তা বুঝে গেছে সে। কিরে, এখানে কি করছিস? শুভ্রতার সামনে বসে স্বাভাবিক স্বরেই শুধালো রাজীব। রাজীবের স্বাভাবিক আচরণে চোয়াল শক্ত হয়ে আসলো শুভ্রতার। চোখের জল মুছে কঠিন দৃষ্টিতে তাকালো সে রাজীবের দিকে। শক্ত কণ্ঠে শুধালো, কেন? এসে বুঝি খুব সমস্যা করে দিয়েছি? তবে এই তোর জরুরি কাজ ছিল। কে ছিল ওই মেয়ে? বল, কে ছিল? আমার ফিয়ন্সে। কোনো রকম ভনিতা ছাড়াই জবাব দিল রাজীব। রাজীবের জবাবে কেঁপে উঠল শুভ্রতা। দুই পা পিছিয়ে গেল সে। অবিশ্বাসের সুরে শুধালো, তুই মিথ্যা বলছিস, তাই না? বিরক্ত হলো রাজীব। নাক মুখ কুচকে বলল, ন্যাকামো করিস না তো। আর আমি কোনো মিথ্যা বলছি না। যাকে একটু আগে আমার সাথে দেখলে, ও প্রিয়া, আমার ফিয়ন্সে। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রাজীবের জবাবে ভয়ঙ্করভাবে রেগে গেল শুভ্রতা। ওর হাত খামচে ধরে বলল, তুই না আমাকে ভালোবাসিস? কিভাবে পারলি আমার সাথে এমনটা করতে? নিজের হাতটা ছাড়িয়ে নিল রাজীব। বলল, আমি তোকে কোনো ভালো টালো বাসি না। হ্যাঁ, একটা সময় ভালো লাগতো, এটা সত্য, কিন্তু এখন আর লাগে না। আর তোর মতো বয়স্ক মেয়েকে কখনই আমার মা মানবে না। নিজেকে আয়নায় দেখেছিস একটিবার? মুখ ভর্তি দাগ, চোখের নিচে গাদা গাদা কালি। তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? কই আমি হ্যান্ডসাম স্মার্ট, আর কই তুই? তোকে দেখলি তা আমার কেমন কেমন লাগছে। যাই হোক, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে প্রিয়ার সাথে। দেখলি তো ও কতটা সুন্দরী আর স্মার্ট। তুই তো এত বছরে আমাকে তোর হাতটা ঠিক মতো ধরতে দিসনি। আরও থাক, সেসব বাদ দেই। ও তোর মতো খ্যাত না। আর তার চেয়ে বড় কথা, ওর বাবার অডেল পয়সাও আছে। তোর বাবার কি আছে? আজ অবধি তো একটা দামি গিফটও দিতে পারিসনি আমাকে। আর প্রিয়াকে দেখ, ও আমাকে আইফোনের লেটেস্ট ভার্সন গিফট করেছে। আমি তো ওকেই বিয়ে করব। তুইও কাউকে খুঁজে নে, দেখ কোনো 2-3 বাচ্চা বাপ রাজি হয় কিনা। ছলছল চোখে রাজীবের দিকে চাইল শুভ্রতা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবি। আর আন্টি কিভাবে পারলেন এমনটা করতে? উনি তো জানতেন আমাদের সম্পর্কের কথা। শুভ্রতার কথায় চরম বিরক্ত হলো রাজীব। মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বাজকায় গলায় বলল, আম্মু কখনই তোকে পছন্দ করতো না। সে তো সমবয়সী রিলেশনে রাজিই ছিল না। তাও যদি তোদের অনেক টাকা পয়সা থাকতো। যাই হোক, এসব ফালতু প্যাসাল আমি আর শুনতে চাই না, আর না কোনো উত্তর দিতে চাই। আমার যা বলার ছিল বলে দিয়েছি। তোর এসব ন্যাকামো স্যাসামো আমি আর নিতে পারছি না। গত 6টা মাস যাবৎ আমাকে জ্বালিয়ে মারছিস একেবারে। আশা রাখছি এইসব স্যাসামি আজকে পর থেকে আর করবে না। আর না আমার সাথে কোনো রকম যোগাযোগের কোনো চেষ্টা করবে। দূরে থাকবি আমার এবং আমার পরিবার থেকে। কথাগুলো বলে চলে গেল রাজীব। চুপটি করে নদীর পাড়ে বসে পড়ল শুভ্রতা। রাজীবের বলা কথাগুলো কানের কাছে এক নাগাড়ে বেজে চলেছে তার। তার আর রাজীবের সম্পর্ক তো 1-2 মাস বা 1-2 বছরের নয়, 8-8টা বছরের। আজ তার সেই 8 বছরের যত্নে গড়ে তোলা সম্পর্কটা ভেঙে গেল। কারণ মেয়েরা তো 20তেই বুড়ি হয়ে যায়, সেখানে তার বয়স এখন 28। আর তার বাবার অঢেল সম্পদও নেই। তবে কি তার ভালোবাসা অর্থ সম্পদ এবং তার বয়সের কাছে হেরে গেল?
আসলে কি এই সম্পর্ক ভাঙার পেছনে সে বা তার বয়স দায়ী? সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তবুও নদীর পাড়ে বসে আছে শুভ্রতা। দৃষ্টি তার নদীর ঘোলা জলে। আজ 6টা মাস যাবৎ, বলতে গেলে বড় কোম্পানিতে চাকরিটা পাওয়ার পর থেকেই রাজীব তাকে ইগনোর করে চলছিল। এই তো সকালেও সে রাজীবকে ফোন দিয়ে দেখা করতে বললে সে জানায় তার কাজ আছে, অথচ সে তো অন্য নারীকে নিয়ে ব্যস্ত ছিল। অন্ধকার হয়ে গেছে খেয়াল হতেই ধীর পায়ে উঠে দাঁড়ালো শুভ্রতা। ঢুলতে ঢুলতে রাস্তায় আসলো। আজ তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবেসে ভীষণ বাজেভাবে ঠকে গেছে সে, ভীষণ বাজেভাবে ঠকে গেছে। অনবরত কলিং বেলের শব্দে দ্রুত এসে দরজা খুলেন মিসেস মিতা। রাগ করে কিছু বলার পূর্বেই মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখে চমকালেন উনি। মেয়ের গালে হাত রেখে অস্থির কণ্ঠে শুধালেন, কি হয়েছে তোর শুভ্রতা? কি হয়েছে আমাকে বল মা, এমন দেখাচ্ছে কেন তোকে? সব শেষ হয়ে গেছে আম্মু। ও আমাকে ভালোবাসেনি আম্মু। ও ও নাকি আমার মতো বয়স্ক মেয়েকে বিয়ে করতে পারবে না। আমার সাথে নাকি ওর যায় না। ওর অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। কথাগুলো বলে পুনরায় ঢুলতে ঢুলতে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল শুভ্রতা। সেদিকে তাকিয়ে ঢুকরে কেঁদে উঠলেন মিসেস মিতা। যেটার ভয় উনি এতদিন পেয়ে আসছিলেন, আজ সেটাই হলো। দ্রুত দরজা লাগিয়ে স্বামীকে ফোন করলেন তিনি। বললেন যেন সে দ্রুত বাসায় চলে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে শুভ্রতা। নিজেকে দেখছে সে খুঁটিয়ে খুঁটিয়ে। শরীর তার শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালি পড়েছে। মুখের জায়গায় জায়গায় ব্রণের দাগ। এসব তো একাধিক রাত জেগে থাকার ফল, নিজের প্রতি অযত্নের ফল। নিজের মুখের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হেসে উঠল সে। কই গেল তার সেই রূপ? সে তো এমন ছিল না। সে বুঝি তার নিঃস্বার্থ ভালোবাসার ফলটা এভাবেই পেল? আলমারি ঘেটে প্রিয় মানুষটার সাথে জড়িয়ে থাকা ছোট বড় সব কিছু খুঁজে বের করলো শুভ্রতা। সেগুলো কিছুক্ষণ হাতিয়ে দেখল। এই তো শেষবার। এরপর আর কখনো এগুলোকে স্পর্শ করা তো দূর, চোখের দেখাও দেখা হবে না। ঘোলা চোখের ড্রয়ার ঘেটে একটা ম্যাচ বক্স খুঁজে বের করলো সে। কাঠিতে আগুন জ্বালিয়ে সেটা রেখে দিল জিনিসগুলোর ওপর। জ্বলতে লাগলো একে একে সব স্মৃতি। জ্বলতে লাগলো শুভ্রতার অন্তরটাও। জ্বলন্ত স্মৃতিগুলোর দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো সে। হাসতে হাসতে একসময় হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ফেলল। কি অপরাধ ছিল তার? সমবয়সী প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, এটাই কি তার অপরাধ? নাকি সেই সম্পর্ককে বিয়ে অবধি নেয়ার জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করেছে, সেটাই তার অপরাধ? দরজায় অনবরত করাঘাতের শব্দে চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালো শুভ্রতা। ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। রুমের মধ্যে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হলেন রফিক সাহেব এবং মিতা। রফিক সাহেব দৌড়ে বাথরুমে গেলেন। এক বালতি পানি ভরে এনে আগুনে ঢেলে দিলেন। মুহূর্তেই আগুন নিভে গেল। আগুন জ্বলতে থাকা সবকিছু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে, পানিতে ভাসছে। রফিক সাহেব বালতি রেখে এগিয়ে আসলেন। শক্ত করে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। একটা মাত্র মেয়ে ওনার। এই মেয়ের কিছু হলে উনি ঠিক থাকতে পারবেন না। শুভ্রতা বাবার বুকে লেপ্টে থেকে ভেঙে আসা স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমরা এতবার সতর্ক করার পরও আমি তোমাদের কথা কানে তুলিনি। আমি ভেবেছিলাম আমি যেমন ওকে অনেক ভালোবাসি, তেমন ও ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ও আমাকে একটু ভালোবাসেনি বাবা। আমার বিশ্বাস নিয়ে খেলেছে ও। ওর ভালো একটা চাকরি হবে, তারপর আমরা বিয়ে করব, সেই আশায় কত শত বিয়ের প্রস্তাব নাকচ করেছি আমি। আর সেই ও আজ আমাকে বলেছে আমি ওর যোগ্য নই, আমি ছ্যাঁচড়া, আমার অর্থ সম্পদ নেই, আমার সাথে ওর যায় না, আমি বয়স্ক হয়ে গিয়েছি। কার অপেক্ষায় বয়স্ক হলাম আমি বাবা, কার অপেক্ষায়? মেয়ের কষ্টে রফিক সাহেবেরও চোখে জল চলে আসলো। উনি নিজেকে সামলে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদে না মা, বাবা আছি তো। আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মা। তাই তো ওই ছেলের আসল রূপ তোকে দেখিয়ে দিলেন। ধর, যদি তোর সাথে বিয়ে হয়ে যেত, এরপর তোকে এসব বলতো, তাহলে কি হতো? আল্লাহ তোকে সারা জীবনের কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর আমার বিশ্বাস আল্লাহ তোর জন্য ভালো কাউকে ঠিক করে রেখেছেন। ওই মানুষরূপী শয়তানটার জন্য
তুই একটুও কষ্ট পাবি না, নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। নিজেকে শক্ত করলো শুভ্রতা। সে দুর্বল নয়, মোটেও দুর্বল নয়। আর কার জন্য কষ্ট পাবে সে? তার তো কোনো দোষ নেই। শুভ্রতা বাবার বুক থেকে মুখ উঠালো, একবার বাবা আর একবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোমাদের মেয়ে এত দুর্বল নয় বাবা, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই অমানুষটার জন্য নিজেকে কষ্ট দেব না। অনেক হয়েছে, আর নয়। ওর দেয়া সব কিছু আমি জ্বালিয়ে ফেলেছি বাবা। ধীরে ধীরে ওকে আমার স্মৃতি থেকে মুছে ফেলবো। স্বস্তির হাসি হাসলেন রফিক সাহেব। মেয়ের কপালে চুমু খেলেন উনি। মেয়েকে বললেন, যা তো মা, ফ্রেশ হয়ে আয় দ্রুত, এরপর বাবা তোকে নিজ হাতে খাইয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, জলদি যা, আজ তোর প্রিয় খাবার রান্না করেছি আমি। বাবা মায়ের কথায় দুঃখের মাঝেও হাসল শুভ্রতা। ভাবল, এত ভালো বাবা মা আর আছে যার, তার আবার কিসের কষ্ট। সে সম্মতি জানিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। এখন একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। মাথা ভীষণ যন্ত্রণা করছে তার। শুভ্রতা ওয়াশরুমে ঢুকতেই রফিক সাহেব স্ত্রী মিতাকে বললেন ঘর ঝাড়ু মোছার কাপড় সব নিয়ে আসতে। মেয়ে বের হওয়ার আগে সব পরিষ্কার করবেন উনি। আজ প্রায় 1 মাস পর ফেসবুকে লগ ইন করলো শুভ্রতা। কিন্তু নিউজ ফিড স্ক্রল করা মাত্রই তার চোখের সামনে ভেসে উঠল রাজীবের একটা পোস্ট। আলহামদুলিল্লাহ ক্যাপশন দিয়ে সে একটা পিক পোস্ট করেছে। যে পিকে বরবেশে দেখা যাচ্ছে রাজীবকে। তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সদ্য বিবাহিতা স্ত্রী। লাল টুকটুকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। শুভ্রতা অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল পিকটার দিকে। চোখ জোড়া জলে টলমল করতে লাগলো তার। যতই হোক 8টা বছর এই পুরুষকে ভালোবেসেছে সে। এই পুরুষের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে। অথচ আজ সেই পুরুষের পাশে অন্য এক নারী বধূ বেশে দাঁড়িয়ে আছে। তাচ্ছিল্যের হাসি হাসল শুভ্রতা। সে তো একটা বেঈমান ঠক প্রতারককে ভালোবেসেছিল। মানুষ চিনতে ভুল করেছিল সে, তাই তো তার সাথে এমনটা হলো। ভালো থাকিস তুই রাজীব। আমার সাথে তুই যা করেছিস, আমাকে যে কষ্ট তুই দিয়েছিস, তার জন্য আমি তোকে অভিশাপ দেব না। কিন্তু মানুষ যে তার কৃতকর্মের ফল ঠিকই একসময় না একসময় পায়। বিড়বিড়িয়ে কথাগুলো উচ্চারণ করলো শুভ্রতা। টুপ করে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। সাথে সাথে চোখ মুছে ফেলল সে। বুকে পাথর চেপে রাজীবের পোস্টে লাভ রিয়াক্ট দিল। কমেন্ট করলো নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তারপর রাজীবকে আনফ্রেন্ড করে ব্লক করে দিল। রাজীব যে তাকে এইসব দেখানোর জন্যই এতদিন লিস্টে রেখেছিল তা বেশ বুঝতে পেরেছে শুভ্রতা। তবে রাজীবও জানো সে দুর্বল নয়। রাজীবের মতো ঠকবাজের জন্য সে কষ্ট পায় না। বসে বসে ফেসবুকে স্ক্রল করছিল রাজীব। এমন সময় নোটিফিকেশন চেক করে চমকালো সে। শুভ্রতা তার পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছে, আবার কমেন্টও করেছে। ঝটপট কমেন্ট চেক করলো রাজীব। শুভ্রতা তাকে শুভকামনা জানিয়েছে। ব্যাপারটা হজম হতে চাইল না তার। সে ভেবেছিল শুভ্রতা কষ্ট পাবে তার বিয়ের পিক দেখে, তাকে মেসেজ দিয়ে হয়তো আবার বিরক্ত করবে। সেই সুযোগে সে আরেকটু অপমান করবে শুভ্রতাকে। কিন্তু এমন কিছুই হলো না। উল্টো মেয়েটা তাকে শুভকামনা জানিয়েছে। মূলত সে শুভ্রতাকে লিস্টে রেখেছিলই এটা দেখানোর জন্য যে সে কত ভালো কিছু ডিজার্ভ করে। রাজীব ভাবলো শুভ্রতাকে কিছু বলা দরকার। মেয়েটা বেশি ভাব নিল, তাই সে ঠিক করলো বেশ খোঁচা দিয়ে একটা রিপ্লাই দিবে শুভ্রতাকে। যেই ভাবা সেই কাজ। কিন্তু রিপ্লাই দিতে গিয়ে রাজীব বুঝতে পারলো শুভ্রতা তাকে ব্লক করে দিয়েছে। এতে অপমান বোধ করলো রাজীব। রাগে মুখ লাল হলো তার। নোংরা ভাষায় দুটো গালি দিল সে শুভ্রতাকে। রাজীবের এই রাগ গলে পানি হলো তার সদ্য বিবাহিতা স্ত্রীর স্পর্শে। ফোন একপাশে ছুঁড়ে সবকিছু ভুলে প্রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। এত বছরের সম্পর্ক ভুলে নতুন সম্পর্কে লিপ্ত হলো রাজীব। একটিবারের জন্য তার মনে হলো না কত বড় ধোঁকা সে দিয়েছে একজনকে, কত বড় পাপ সে করেছে। একজনের জীবন নষ্ট করে নিজের জীবন সাজিয়েছে। শুধুমাত্র নিজের স্বার্থে একজনকে এত বছর যাবৎ ব্যবহার করে স্বার্থ হাসিল হতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। সাময়িক সুখে লোভে সে হয়তো ভুলে গিয়েছে প্রতিটি ব্যক্তিকেই তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। দেখতে দেখতে পেরিয়ে গেছে কয়েকটি মাস। আজ চতুর্থবারের মতোই পাত্রপক্ষ দেখতে এসেছে শুভ্রতাকে। নিজের রুমেই চুপটি করে বসে আছে শুভ্রতা।
মুখে নেই তার কোনো প্রকার কোনো প্রসাধনীর ছাপ, নেই কোনো লাজের আভা। মলিন তার মুখশ্রী। বাবা মায়ের কথা ভাবলে তার চোখ ফেটে জল আসতে চায়, বুকটা ফেটে যায় কষ্টে। তার জন্য শুধুমাত্র তার কারণে তার বাবা মায়ের অবস্থা কি করুন। প্রতিবেশীদের কটু কথার জ্বালায় মানুষ দুটো শান্তিতে নিঃশ্বাস অব্দি ফেলতে পারে না। তবুও তাকে সেসব কথার হাত থেকে রক্ষা করে, তাকে প্রতিনিয়ত আগলে রাখে। এই তো কিছুক্ষণ বাদেই হয়তো তাকে আবার পাত্রপক্ষের সামনে যেতে হবে। আজও হয়তো তার বাবা মাকে হতাশ হতে হবে, তার জন্য লজ্জায় পড়তে হবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে শুভ্রতা। এর আগেও 3বার পাত্রপক্ষ দেখতে এসেছিল তাকে, এর মধ্যে প্রথম 2বার সরাসরি রিজেক্ট হয়েছে সে, সাথে শুনতে হয়েছে নানা রকম কথা। আর 3য়বার যারা দেখতে এসেছিল তারা অনেক কটু কথা শোনানোর পর যদিও রাজি হয়েছিল, তবে বিনিময়ে অনেক কিছু চেয়ে বসেছিল। সামান্য একজন চাকরিজীবী রফিক সাহেব, ওনার পক্ষে এত কিছু দেওয়া কঠিন ছিল। আর শুভ্রতাও এই প্রস্তাব শোনা মাত্র অসম্মতি প্রকাশ করেছে, কারণ সে চায় না তাকে কেউ অর্থ সম্পদের বিনিময়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করুক। সে রফিক সাহেবকে জানিয়ে দিয়েছে তাকে যদি কেউ কোনো রকম কোনো বিনিময় ছাড়া সে যেভাবে আছে সেভাবেই অ্যাকসেপ্ট করে, তবেই সে বিয়েটা করবে, নয়তো তার বিয়ের প্রয়োজন নেই। রফিক সাহেবও চান না কোনো লোভী পরিবারের হাতে নিজের একমাত্র আদরের কন্যাকে তুলে দিতে, তাই আর কথা এগোনোর চেষ্টা করেননি উনি। এছাড়াও আরও কিছু প্রস্তাব দিয়েছিল ঘটক, কিন্তু সেসব পাত্র রফিক সাহেবের কাছাকাছি বয়সের, আবার অনেকের ক্যারেক্টার খারাপ। 3-4 বিয়ে আছে, যা শোনা মাত্রই নাকচ করেছেন রফিক সাহেব। তার মেয়ে তো আর ফেলনা নয় যে উনি যার তার হাতে তাকে তুলে দেবেন। এসবের পর দীর্ঘদিন খোঁজ ছিল না ঘটকের, কিন্তু 2 দিন আগে সে ফোন করে আবার নতুন প্রস্তাব সম্পর্কে রফিক সাহেবকে জানিয়েছে। তারপর থেকেই রফিক সাহেবকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, হয়তো এবার পাত্র তার মনের মতো হয়েছে। ভাবনায় মশগুল সুব্রতার ধ্যান ভঙ্গ হলো মায়ের ডাকে। উনি নিতে এসেছেন শুভ্রতাকে। মেয়েকে কোনো রকম কোনো সাজসজ্জা ছাড়া দেখে হতাশ হয়ে মিসেস মিতা। তার চঞ্চল স্বভাবের মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে। যে মেয়েটা সাজসজ্জা এত পছন্দ করত, সেই মেয়েটা এখন ওসব চোখের দেখাও দেখে না, সারাটা দিন মনমরা হয়ে থাকে। মিসেস মিতা কিছু বলতে চেয়েও বলতে পারলেন না মেয়ের মলিন মুখশ্রী দেখে। মেয়েকে নিজের সাথে বসার ঘরে নিয়ে আসলেন। চুপচাপ পুতুলের ন্যায় মায়ের সাথে বসার ঘরে আসলো শুভ্রতা। সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। শুভ্রতা ভেবেছিল আজও তাকে এবং তার বাবা মাকে অনেক কথাই শুনতে হবে, কিন্তু তাদের অবাক করে দিয়ে পাত্রপক্ষ তেমন কোনো কথাই বলল না। পাত্রপক্ষ থেকে 3 জন এসেছিল, পাত্রের বাবা মা এবং ছোট বোন। পাত্র কোনো এক কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তাদের 3 জনের মধ্যে কেবলমাত্র পাত্রের মা শুভ্রতাকে গম্ভীর সুরে কিছু প্রশ্ন করলেন, এরপর চলে গেলেন ওনারা। তবে এর চেয়ে অবাক করা ঘটনা ঘটল রাতে, যখন পাত্রপক্ষ থেকে খবর আসলো শুভ্রতাকে ওনাদের পছন্দ হয়েছে। রফিক সাহেব ফোন রেখে খুশিতে গদগদ হয়ে বললেন, ছেলে এবং ছেলের পরিবারকে আমার অসম্ভব ভালো লেগেছে। ছেলের বাবার ব্যবহার অমায়িক, ছেলেও ভালো জব করে, দেখতেও ভালো, আর ওদের কথাবার্তায় আচর আচরণে যা মনে হলো মোটেও লোভী নয় ওরা। যাক, অবশেষে ভালো একজনের সন্ধান পেলাম। এবার আশানুরূপ সব কিছু হলেই হয়। বাবা, ধীর স্বরে রফিক সাহেবকে ডেকে উঠল শুভ্রতা। রফিক সাহেব এবং মিসেস মিতার নজর এসে ঠেকল শুভ্রতার উপর। রফিক সাহেব এগিয়ে আসলেন মেয়ের নিকট, মাথায় হাত রেখে শুধালেন, কিছু বলবি মা? বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারিস। বাবা, আমি চাই বিয়ের কথা আগানোর পূর্বে যার সাথে আমার বিয়ের কথা চলছে তার সাথে সাক্ষাৎ করতে, তাকে আমার অতীতের ব্যাপারে সবটা জানাতে। শুভ্রতার কথায় আতঙ্কিত হলেন মিসেস মিতা, চমকে বললেন, এমনটা করিস না শুভ্রতা, অবশেষে একটা ভালো প্রস্তাব এসেছে, যদি তোর অতীত শোনার পরে না করে দেয়। মলিন হাসল শুভ্রতা, বলল, আমি কাউকে ধোকার মধ্যে রাখতে চাই না আম্মু। আমি যদি এখনই তাকে সব না জানাই তবে এটা তার সাথে ধোকা হয়ে যাবে। সে যদি সব জানার পর আমাকে নিজের স্ত্রী রূপে চায় তাহলে তো হলোই, আর না মানলে নেই। তবুও মনের মধ্যে অপরাধ বোধটুকু তো থাকবে না যে আমি কাউকে ধোকা দিচ্ছি। শুভ্রতার যুক্তি শোনার পর আর কিছু বলার মতো খুঁজে পেলেন না মিসেস মিতা। কেবলমাত্র বুকটা দুরু দুরু করতে লাগলো চিন্তায়, তার মেয়ের ভবিষ্যতের চিন্তায়। রফিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
আমি ব্যবস্থা করছি। তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস। কাউকে ধোকার মধ্যে রাখাটা অবশ্যই অন্যায়, আর আজ না হয় কাল সে জানবেই। তাই তোর নিজের থেকে জানিয়ে দেওয়াটাই উত্তম হবে। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। পাত্রের সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছে শুভ্রতা। আসার পূর্বে এক ঝলক পাত্রের সিভি থেকে তার নাম আর ছবি দেখে এসেছে, যাতে পাত্রকে চিনতে অসুবিধা না হয়। রেস্টুরেন্টে প্রবেশ করা মাত্রই সামনের সারির একটি টেবিলে ফর্মাল ড্রেসে বসে থাকা এক সুঠামদেহী পুরুষের দিকে নজর গেল শুভ্রতার। এক মুহূর্তের জন্য মনে হলো এই সেই ব্যক্তি। হয়তো সে যেন সহজেই খুঁজে পায়, তাই দরজার দিকে ঘুরে সামনের টেবিলে বসেছে। মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করতে থাকায় সেই পুরুষের নজর এখনো পড়েনি শুভ্রতার ওপর। তাই সে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো পুরুষটিকে। শ্যামবর্ণের সুঠামদেহী এক পুরুষ, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় টাই ঝুলছে, কোট খুলে চেয়ারের হাতলে ঝুলিয়ে রেখেছে, চোখে চিকন ফ্রেমের চশমা। বেশ মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করে চলেছে সে। পর্যবেক্ষণের এক পর্যায়ে শুভ্রতার মনে হলো লোকটা ছবির তুলনায় বাস্তবে বেশি সুদর্শন। সমস্ত পর্যবেক্ষণ শেষে সে মোটামুটি নিশ্চিত হলো এই তার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। তাই ধীরে ধীরে টেবিলের দিকে অগ্রসর হলো সে। নিজের সামনের কারো উপস্থিতি টের পেয়ে ফোন থেকে দৃষ্টি সরালো নিবরাস। শুভ্রতার দিকে তাকাতেই শুভ্রতা খানিকটা অস্বস্তির সাথে শুধারো, নিবরাস, নিবরাস আফসার। এবার নিবরাসের গম্ভীর মুখখানায় সামান্য হাসির দেখা মিলল। সে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শুধারো। ইনসিয়াতুল শুভ্রতা। আলতো করে মাথা ঝাঁকালো শুভ্রতা। নিবরাস এগিয়ে গিয়ে তার অপোজিটে থাকা আসনে টেনে ভরাট শীতল স্বরে বলল, বসুন মিস শুভ্রতা। খানিকটা ইতস্তত করে বসে পড়ল শুভ্রতা। নিবরাসও নিজের আসনে গিয়ে বসে পড়ল। এভাবে সম্পূর্ণ অপরিচিত এক পুরুষের সামনে বসে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে শুভ্রতার। সেই অস্বস্তি টের পেল নিবরাসও। সে মিনিট দুয়েক নীরবেই পর্যবেক্ষণ করল তার সামনে বসে থাকা রমণীকে। মোটামুটি ফর্সা বর্ণের শুভ্রতার পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, মুখে নেই কোনো প্রসাধনীর ছাপ, এলোমেলো চুলে বেনুনি করা, কিছু চুল এলোমেলো হয়ে কপালে গড়াগড়ি খাচ্ছে, চোখে মুখে ভারী অস্বস্তি। বলতে গেলে খুবই সাধারণ একটা রমণীকে পর্যবেক্ষণ করল নিবরাস। অতঃপর শুভ্রতার তরফ থেকে কোনো প্রকার কোনো রেসপন্স না পেয়ে নিজেই শুধালো, মিস শুভ্রতা, কি খাবেন বলুন। চমকে তাকালো শুভ্রতা, বলে উঠল, জি। এই সামান্য কথা শুভ্রতাকে চমকাতে দেখে মনে মনে অবাক হলেও তা প্রকাশ করল না নিবরাস। ফের বলল, খালি মুখে কথাবার্তা বললে ব্যাপারটা ভালো ঠেকে না, বলুন কি খাবেন। শুভ্রতা একটু ভেবে বলল, 1 কাপ চা। নিবরাসও এখন অন্য কিছু খেতে ইচ্ছুক নয়, তাই ওয়েটারকে ডেকে 2 কাপ চায়ের অর্ডার দিল সে। তারপর অপেক্ষা করতে লাগলো শুভ্রতার কিছু বলার। অন্যদিকে নিজেকে প্রস্তুত করছে শুভ্রতা। অপরিচিত এক পুরুষকে নিজের জীবন বৃত্তান্ত খুলে বলা অবশ্যই সহজ কাজ নয়, তবুও তাকে যে বলতেই হবে। কয়েকবার জোরে জোরে শ্বাস নিল শুভ্রতা। শেষমেশ বলে উঠল, আসলে আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল মিস্টার নিবরাস। এই কথাগুলো বিয়ের কথা আগানোর পূর্বেই আপনাকে জানানো দরকার বলে আমার মনে হয়েছে। তাই আপনাকে জরুরি তলব করা। আমি চাই না আপনাকে ধোঁকা দিতে, তাই আসলে আমি একজনের সাথে 8 বছরের সম্পর্কে ছিলাম। শেষের কথাটুকু বলতেই কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠল শুভ্রতার। সে ভেবেছিল নিবরাস কোনো রিয়াকশন দেবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বাভাবিক রইল নিবরাস। শান্ত স্বরে শুধালো, ছিল মানে এখন নেই? আপনার পরিবার কি আপনাকে জোর করছে? তাচ্ছিল্যের হাসি হাসল শুভ্রতা, হয়তো নিজের ওপর। সেই হাসি বজায় রেখে বলল, আমার বাবা মা কখনো কোনো কিছু নিয়ে আমাকে জোর করেনি। তাদের কোনো ডিসিশন আমার উপর চাপিয়ে দেয়নি। এটাই হয়তো তাদের ভুল। তাই তো আজ সিচুয়েশনটা এমন। নিবরাস বোঝার চেষ্টা করল শুভ্রতার জটিল কথার অর্থ। সে পুনরায় শুধালো, তবে কি ব্রেকআপ হয়েছে আপনাদের? জি। এর মাঝেই ওয়েটার এসে চা দিয়ে গেল। ঝটপট চায়ে চুমুক বসালো শুভ্রতা। মাথাটা কেমন ভন ভন করছে তার। যেসব বিষয় সে স্মরণ করতে চায় না, সেসব বিষয় আজ সম্পূর্ণ অপরিচিত এক পুরুষের সাথে কথা বলতে হচ্ছে। কিন্তু কী বা করার। নিজের চায়ে চুমুক বসানো নিবরাসও সময় নিল কিছুটা, যাতে শুভ্রতা স্বাভাবিক হতে পারে।
অতঃপর শুধালো। আপনাদের ব্রেকআপের রিজনটা জানতে পারি? আমি তার যোগ্য নই, এটাই আমাদের ব্রেকআপের রিজন। মেয়েরা যেখানে কুড়িতে বুড়ি, সেখানে আমার বয়স 28। আমি বয়স্ক হয়ে গিয়েছি, সে এখনও হ্যান্ডসাম ইয়াং। তার সাথে আমার কোনো দিক দিয়ে আর যায় না। তার ধনী পরিবারের স্মার্ট স্টাইলিশ মেয়ে প্রয়োজন, কিন্তু আমি না ধনী পরিবারের আর না স্মার্ট স্টাইলিশ। আমার কিছুই নেই তাকে দেওয়ার মতো, তার অযোগ্য আমি। কথাগুলো বলতে বলতেই চোখ জোড়া লাল হয়ে গিয়েছে শুভ্রতার। হয়তো কান্না চেপেই কথাগুলো বলেছে সে। নিবরাজ গভীর চোখে দেখল শুভ্রতাকে, মাথা ঝাঁকিয়ে হেসে বলল, তো সেটা বুঝছি উনি 8 বছর পর বুঝতে পারলেন। এক্সকিউজটা হাস্যকর হয়ে গেল না? আই থিঙ্ক ওনার আর একটু বুঝে শুনে এক্সকিউজ দেওয়া উচিত ছিল। নিবরাজের কথার বিপরীতে কিচ্ছুটি বলল না শুভ্রতা। দৃষ্টি নত রেখে চুপচাপ বসে রইল। হঠাৎ নিবরাজের ফোনে একটা কল এলো। সে ব্যস্ত ভঙ্গিতে বিল পে করে শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত মিস শুভ্রতা, আজ আর সময় দিতে পারছি না। আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমাকে এখন যেতে হবে। মাথা ঝাঁকিয়ে অনুমতি দিল শুভ্রতা। সে ধরে নিল নিবরাজ সবকিছু জানার পর তার থেকে পালাতে চাইছে। অবশ্য তার মতো মেয়েকে এমন একজন পুরুষ চাইবেই বা কেন? এমন পুরুষের জন্য তো হাজারো সুন্দরী রমণীর লাইন লেগে থাকবে। সেখানে সে তুচ্ছ এক অযোগ্য ব্যক্তি, যার কাছে কেবলমাত্র এক টুকরো জঘন্য অতীত ছাড়া আর কিছুই নেই। নিবরাজের যাওয়ার পানে তাকিয়েই কথাগুলো ভাবছিল শুভ্রতা। হুট করেই থেমে গেল নিবরাজ, পেছনে ফিরল। চোখাচোখি হলো দুজনের। শুভ্রতার চোখে চোখ রেখে আলতো হাসল নিবরাজ। অতঃপর বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। অস্বস্তিতেই কুঁকড়ে গেল শুভ্রতা। তবে এই হাসির মানে উদ্ধার করতে ব্যর্থ হলো সে। নিবরাজ আফসার, বাবা মায়ের 4 সন্তানের মধ্যে সবচেয়ে বড়। ছোট 3টি বোন রয়েছে। বয়স 34, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চ। বর্তমানে বেশ নামকরা একটি প্রতিষ্ঠানে বড় পোস্টে কর্মরত সে। সকল ইনফরমেশনের শেষে নিবরাজের ফোন নাম্বারে গিয়ে দৃষ্টি আটকালো শুভ্রতার। উসখুস করতে লাগলো সে। গত 2 দিন নিবরাজ বা নিবরাজের পরিবারের লোকদের কোনো খবর ছিল না। তাই শুভ্রতা এবং ওর বাবা মা ধরেই নিয়েছিল সম্পর্কটা হচ্ছে না। কিন্তু আজ নিবরাজের বাড়ি থেকে ফোন এসেছিল। ওনারা শুভ্রতাদের ইনভাইট করেছেন নিজেদের বাড়িতে, যাতে বিয়ের কথাবার্তা আগাতে পারেন। আর এতেই স্পষ্ট যে নিবরাজ বিয়েতে সম্মতি দিয়েছে। সেটা জানার পর থেকে একটা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে শুভ্রতা। তার মনে হচ্ছে আরেকটি বার নিবরাজের সাথে কথা বলা দরকার। তাই আজ 2 দিন পর ড্রয়ার খুঁজে নিবরাজের সিভি বের করেছে সে। আর যেই জিনিসের জন্য সিভি বের করেছে তাও পেয়ে গেছে। সেটা হলো নিবরাজের ফোন নাম্বার। কিন্তু এখন শুভ্রতার ভীষণ নার্ভাস লাগছে নিবরাজকে কল করতে। হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে নিবরাজের নাম্বারে কল করে বসলো শুভ্রতা। কিন্তু ঘড়ির দিকে নজর পড়তেই জিভে কামড় দিল সে। রাত 12টার কাছাকাছি বাজছে এখন। কিভাবে কিভাবে এত সময় চলে গেল টেরই পায়নি সে। এত রাতে কাউকে কল দিয়ে বিরক্ত করা অবশ্যই উচিত হবে না ভেবে কল কাটতেই যাচ্ছিল শুভ্রতা। কিন্তু সেই মুহূর্তেই কল রিসিভ হয়ে গেল। কল রিসিভ হতে দেখে ধক করে উঠল শুভ্রতার হৃৎপিণ্ড। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে গেল। আলতো করে পুনরায় ফোনটা কানের কাছে ধরল সে, কিন্তু চুপ করে রইল। সাজাতে লাগলো বলতে চাওয়া কথাগুলো। অপর পাশেও তখন নীরবতা। শুভ্রতা, নীরবতা ভেঙে অপর প্রান্ত থেকেই ভেসে এলো ভরাট পুরুষালী কণ্ঠস্বর। কেঁপে উঠল শুভ্রতা, চমকালো ভীষণ। আশ্চর্য হলো এই ভেবে যে নিবরাজ কি করে বুঝলো সেই কল দিয়েছে। কারণ তার সিভিতে সে ইচ্ছে করে মিসেস মিতার নাম্বার দিয়েছে। শুভ্রতাকে আরও খানিকটা অবাক করে দিয়ে নিবরাজ বলে উঠল, ভাবছেন নিশ্চয়ই কি করে বুঝলাম যে আপনি কল দিয়েছেন? সত্যি বলতে আমার মন বলছিল আজ আপনি আমাকে কল করবেন। আপনি বুঝি মানুষের ভাবনা পড়তে পারেন? নিবরাজের কথার পিঠে আনমনে বলে উঠল শুভ্রতা। অধর প্রসারিত হলো নিবরাজের, বলল, মানুষের কথা বলতে পারে না, তবে আপনারটা হয়তো পড়তে পেরেছে। কথা থেমে গেল শুভ্রতার। কিছু সময় নীরবতা পালনের পর শুধালো, এত রাতে কল দিয়ে বিরক্ত করলাম তাই না? হুম, একটুও না। ওই যে আমি তো অপেক্ষা ছিলাম আপনার কলের। কিছু সময় থম মেরে রইল শুভ্রতা। পরনের ওড়না মোচড়াতে লাগলো। অতঃপর দ্রুততার সাথে প্রশ্ন করে বসল, বিয়েতে কেন রাজি হলেন? আপনার জন্য আরও ভালো ভালো অপশন ছিল।
আমার অন্য কোনো অপশনের প্রয়োজন নেই শুভ্রতা। আমার আপনাকে প্রয়োজন। কেন প্রয়োজন আর কেন বা বিয়েতে রাজি হলাম সে প্রশ্নের জবাবটা না হয় বিয়ের পর দিব। নিবরাসের শীতল কণ্ঠে বলা কথাগুলো শুনে শিউরে উঠল শুভ্রতা। মুখের এই তার সামান্য টু শব্দ। শুভ্রতাকে নিশ্চুপ থাকতে দেখে নিবরাস নিজেই বলে উঠল, ভয় পাচ্ছেন শুভ্রতা? পুনরায় ঠকে যাওয়ার ভয়? আরেকটি বার না হয় বিশ্বাস করে দেখুন। এবার হয়তো না ঠকলেন। অতিরিক্ত নার্ভাস হওয়ার খট করেই কল কেটে দিল শুভ্রতা। থমকে বসে রইল। অদ্ভুত লাগছে তার। লোকটা কিভাবে কিভাবে যেন তার ভাবনাগুলো পড়ে ফেলছে। এমন সময় একটি মেসেজ এলো। শুভ্রতা দেখল মেসেজটি এসেছে নিবরাসের নাম্বার থেকে, তাই ওপেন করলো সে। আমি 34 বলে কি আমাকে বড় হিসেবে মেনে নিতে পারছেন না শুভ্রতা? দেখুন, আমি কিন্তু অতটা বুড়ো নই। নিবরাসের ঠাট্টা ধরতে পারল শুভ্রতা। অজান্তেই মেসেজটা পড়ে হেসে উঠল সে। আজ ঠিক কতদিন পর সে মন থেকে হাসলেও তার হিসেব নেই। মিনিট দুয়েক পর পুনরায় মেসেজ আসলো। আপনি ভাবুন শুভ্রতা, সময় নেই ভাবুন। আপনার মন ছায় দিলে তবেই না হয় বিয়েতে সম্মতি দিবেন। আমি অপেক্ষা থাকবো আপনার সম্মতির। শুভরাত্রি। নিবরাসের দেয়া মেসেজ 2-3 বার পড়ল শুভ্রতা। অতপর ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে রইল। নিবরাসকে মোটেও খারাপ মনে হচ্ছে না তার। অন্যদিকে তার বাবা মাও এই সম্পর্কটা হচ্ছে বলে ভীষণ খুশি। কিন্তু তার মধ্যে যে ভয় কাজ করছে, পুনরায় ঠকে যাওয়ার ভয়। সে যে একবার মানুষ চিনতে ভুল করেছে। জোরে একটা নিঃশ্বাস ফেলল শুভ্রতা। সকল চিন্তা ঝেড়ে ফেলতে চাইল যেন। ভেবে নিল সবটা যেভাবে হচ্ছে সেভাবেই চলতে দিবে সে। তার সাথে যা যা হয়েছে এবং হচ্ছে সবটাই ওপরওয়ালার ইচ্ছা। আর আগামীতে যা হবে সেটাও ওনার ইচ্ছাতেই হবে। ভাগ্য যে কারোর পক্ষে বদলানো সম্ভব নয়। যার ভাগ্যে যা আছে তা আসবেই। আজ নিবরাজদের বাড়িতে এসেছে শুভ্রতা এবং ওর বাবা মা। একটি বহুতল ভবনের 7ম ফ্লোরে বিশাল বড় এক ফ্ল্যাট। এখানেই নিবরাজদের বসবাস। আসার পর থেকে মাথা নিচু করে চুপচাপ বসে আছে শুভ্রতা। নিবরাজও আছে। ঠিক শুভ্রতার অপোজিটেই বসে আছে সে। গুরুজনদের মাঝে ভীষণ অস্বস্তি বোধ করছে শুভ্রতা। আর সেটা শুভ্রতার মুখ দেখে আজ করতে পারল নিবরাজ। সে তার পাশে বসে থাকা মেয়েটিকে ধীরস্বরে কিছু একটা বলল। কিছু সময় বাদে মেয়েটি উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা যদি অনুমতি দেন তবে আমি সুব্রতা আপুকে আমার রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সেই সুযোগে একটু পরিচিত হওয়া যাবে। আপনারা না হয় ততক্ষণে কথা শেষ করুন। সবাই সম্মতি দিতেই মেয়েটি এসে শুভ্রতাকে নিজের সাথে নিজের রুমে নিয়ে গেল। রুমে আসার পর কিছুটা স্বস্তি পেল শুভ্রতা। জানতে পারল মেয়েটির নাম নীলিমা, নিবরাসের সবচেয়ে ছোট বোন। নীলিমা মেয়েটাকে ভীষণ মনে ধরল শুভ্রতার। মেয়েটি ভারী মিশুক আর প্রচণ্ড ছটফটে স্বভাবের। কথায় কথায় শুভ্রতা জানতে পারল নিবরাসের অন্য 2 বোন বিবাহিত। তাদের বসবাস অন্য এলাকায়। তারা শুভ্রতাকে ছবিতে দেখে পছন্দ করেছে, তবে বিয়ের 2-3 দিন আগে চলে আসবে। নীলিমা আরও কিছু বলতো, কিন্তু তার আগেই তার মাথায় গাঁটটা মারল নিবরাস। বলল, এত কথা কিভাবে বলিস? নাক মুখ কুচকে ফেলল নীলিমা। বলল, মুখ দিয়েই বলি, তোমার সমস্যা? নিবরাস গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক সমস্যা। যা, এবার বাইরে যা। অনেক কথা বলেছিস। নিবরাসের কথায় দুষ্টু হাসি ফুটে উঠল নীলিমার অধরে। সে দুষ্টু কণ্ঠে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাধ্যমে সুব্রতা আপুকে এখানে নিয়ে আসলে এখন আমাকে ভাগিয়ে দিয়ে আপুর সাথে প্রেমালাপ করতে চাও? নিবরাস নীলিমার মাথায় পুনরায় একটা গাঁটটা মেরে বলল, এত বেশি বোঝা বাদ দে, যা ভাগ। তাতে কি? নীলিমা আগের মতোই দুষ্টু হাসি হাসতে হাসতে বেরিয়ে গেল। জড়সড় হয়ে আগের জায়গাতেই বসে রইল শুভ্রতা। নার্ভাসনেস কমাতে এদিক সেদিক তাকাতে লাগলো, কিন্তু ভুলেও নিবরাসের দিকে তাকাচ্ছে না সে। তবে বুঝতে পারছে নিবরাস তার দিকেই তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। কিছু সময় এভাবেই অতিবাহিত হলো নীরবতায়, অস্থিরতায়। নীরবতা ভেঙেই নিবরাস হুট করে বলে উঠল, আপনাকে শাড়িতে দারুণ মানায় শুভ্রতা। অনাকাঙ্ক্ষিত কিছু শুনে চমকে তাকালো শুভ্রতা। অমনি নজরে এলো নিবরাসের হাস্যোজ্জ্বল মুখশ্রী। আজ নিবরাস ফর্মাল পোশাকে নেই। তার সুঠাম দিয়ে হালকা রঙের পাঞ্জাবি শোভা পাচ্ছে। চুলগুলো দারুণভাবে সেট করা। চোখে চিকন ফ্রেমের চশমা যা তার সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে। অধর জুড়ে স্নিগ্ধ হাসিরা খেলা করছে।
শুভ্রতাকে এক মনে তাকিয়ে থাকতে দেখে হাসি চওড়া হলো নিবরাসের। যা দেখে থতমত খেয়ে দৃষ্টি অন্যত্র সরালো শুভ্রতা। নিবরাস ও শুভ্রতাকে আর অস্বস্তির মধ্যে না ফেলে রুম থেকে বেরিয়ে গেল। তবে শুভ্রতা যেন এখনো ঘোরের মধ্যে আছে। আজ মিসেস মিতার জোড়াজোড়িতে এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরেছে সে। শুভ্রতা হঠাৎ অনুভব করলো তার মনের মাঝে এক অদ্ভুত ইচ্ছা জাগ্রত হয়েছে, নিজেকে একটিবার মনোযোগ সহকারে আয়নায় দেখার ইচ্ছা। শুভ্রতার ভাবনার মাঝেই লাফাতে লাফাতে রুমে আসলো নীলিমা। বলল, কি আনরোমান্টিক ভাই আমার, দেখছো? কই ভাবলাম অনেক অনেক প্রেমালাপ করবে, কিন্তু সে দেখি 2 মিনিট পরে টুক করে বেরিয়ে গেল। নীলিমার কথা বলার ভঙ্গি দেখে আলতো হাসলো শুভ্রতা। নীলিমা ভীষণ আগ্রহের সাথে ফের বলতে শুরু করলো, ইউ নো হোয়াট ভাবি, থুকু থুকু, সুব্রতা আপু, আই থিঙ্ক ইউ আর ভেরি ভেরি মাচ স্পেশাল। কেন বললাম জানো? আমার ভাইকে আম্মু কত শত মেয়েকে দেখিয়েছে, হিসেব নেই। এছাড়াও ভাইয়ের আগে পিছে কত মেয়েরা ঘোরে। আমার ভাই সিঙ্গেল, হ্যান্ডসাম অফিসার বলে কথা, কিন্তু আমার ভাইয়ের কাউকেই পছন্দ হয় না। অথচ তোমার সাথে মিট করার পর থেকেই ভাইয়া নিজ থেকে বিয়েতে ইন্টারেস্ট দেখাচ্ছে, যার দ্বারা বোঝা যায় ভাইয়া তোমাকে পছন্দ করেছে। আর আমার দেখা ভীষণ স্পেশাল একজন মানুষ হচ্ছে আমার ভাই। আমার ভাই যেহেতু স্পেশাল, সেহেতু আমার ভাইয়ের চয়েসও স্পেশাল। কথাগুলো বলেই হাসতে লাগলো নীলিমা। কিন্তু কিছু একটা মনে পড়তেই মিনিটের মাঝে মুখভঙ্গি পাল্টে ফেলল সে। মুখে সামান্য রাগি রাগি ভাব ফুটিয়ে বলল, সেই ভাব বজায় রেখেই বলল, ও সরি, একটু বেশি তারিফ করে ফেললাম বোধ হয়। সিরিয়াসলি নিও না, ও আসলে একটা বদ, আমাকে প্রচুর জ্বালায়। দেখলেই তো কেমন করে আমার সাথে। নীলিমার মুড সুইং এবং মুখভঙ্গি দেখে কিছু সময় থ হয়ে রইল শুভ্রতা। অতপর না চাইতেও হেসে ফেলল। পরক্ষণেই নিজেকে সামনে নিল সে। পুনরায় মগ্ন হলো আপন ভাবনায়। অদ্ভুত হলেও সত্য, আজকাল রাজীব নামক পুরুষ তার চিন্তা ভাবনা থেকে বহু দূরে অবস্থান করছে। কারণটা হয়তো নিবরাস নামক পুরুষ। আজকাল তার চিত্ত জুড়ে কেবল নিবরাস নামক পুরুষের আনাগোনা। নিবরাস এবং তাদের বিয়ে নিয়ে ভাবতে ভাবতে অধিকাংশ সময় কেটে যাচ্ছে তার। আজ থেকে ঠিক 5 দিন বাদে জুম্মাবার শুভ্রতা এবং নিবরাসের বিয়ে। নিবরাস এবং তার পরিবার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে তাদের কোনো ডিমান্ড নেই, তারা শুধু মেয়ে চায়। যতটা সিম্পলভাবে বিয়ে সম্পন্ন করা যায় তত ভালো। এরপর তারা নিজেদের গ্রামের বাড়িতে বড় করে অনুষ্ঠান করবে, যার সম্পূর্ণ খরচা বহন করবে নিবরাস। ছেলেপক্ষের এমন মনোভাব দারুণ সন্তুষ্ট হয়েছেন রফিক সাহেব। তবুও চুপ করে বসে নেই তিনি, নিজের সাধ্যের মধ্যে আয়োজন করছেন। এছাড়াও এই কদিনে নিবরাস সম্পর্কে ভালো মতো খোঁজখবর নিয়েছেন। শুভ্রতা একবার জীবনে বড় একটা ধাক্কা খেয়েছে। আগামীতে যেন পুনরায় ওর সাথে এমনটা না হয়, তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন রফিক সাহেব। তবে নিবরাস সম্পর্কে খোঁজখবর নিয়ে এখন অবধি কোনো নেগেটিভ তথ্য আসেনি ওনার কাছে, যা তাকে খানিকটা নিশ্চিন্ত করেছে। কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার জন্য এবং নিজের মনের শান্তির জন্য আজ নিবরাসের অফিসে উপস্থিত হয়েছেন উনি। উদ্দেশ্য নিবরাসের সাথে একান্তে কিছু কথা বলা। নিজের কেবিনে মনোযোগ সহকারে কিছু কাজ করছিল নিবরাস। এমন সময় পিয়ন এসে জানালো কেউ একজন তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। খানিকটা অবাকই হলো নিবরাস। কে এসেছে জানতে চাইলে পিয়ন জানালো মোহাম্মদ রফিক নামের একজন। নিবরাসের বুঝতে বাকি রইল না শুভ্রতার বাবা এসেছে। সে পিয়নকে বলল ওনাকে দ্রুত ভেতরে পাঠাতে। পিয়ন বাহিরে যাওয়ার 2 মিনিটের মাথায় ভেতরে প্রবেশ করেন রফিক সাহেব। নিবরাস দাঁড়িয়ে সামান্য হেসে সালাম দিল রফিক সাহেবকে। ওনার জন্য একটি চেয়ার টেনে বলল, আঙ্কেল প্লিজ বসুন। রফিক সাহেব নিবরাসের ব্যবহারে প্রসন্ন হলেন। সালামের জবাব দিয়ে চেয়ারে বসে বলেন, তুমিও বসো বাবা। নিবরাস মাথা নাড়িয়ে নিজের আসনে বসে পড়ল। রফিক সাহেব শুধালেন, তুমি কি ব্যস্ত বাবা? বিরক্ত করলাম কি? না না আঙ্কেল, বিরক্ত করার কি আছে, আপনি বলুন কি খাবেন। কিছুই খাবো না বাবা, বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আসলে তোমার সাথে একান্তে কিছু কথা বলার ছিল, তাই এইখানেই চলে আসলাম। নিবরাস কিছুটা আন্দাজ করতে পারল রফিক সাহেব ঠিক কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন। সে মুখে হাসি টেনে বলল, অবশ্যই আঙ্কেল, আপনি নির্দ্বিধায় বলুন।
রফিক সাহেব মিনিট দুয়েক সময় নিয়ে বললেন, বাবা, তুমি তো সুব্রতার অতীত সম্পর্কে জানো। তুমি কি ওকে সারা জীবনের জন্য ওর অতীত সহকারে গ্রহণ করতে পারবে? যদি তোমার মনে হয় ওর মাঝে ত্রুটি আছে বা তুমি আরও ভালো কাউকে ডিজার্ভ করো, তবে এখনও সময় আছে। আমি চাই না আমার মেয়েটা একই কষ্টের ভিতর দিয়ে দ্বিতীয়বার যাক। ওকে কেউ অতীত টেনে খোঁটা দিক। রফিক সাহেব থামার পর নিবরাজ বেশ শান্ত কণ্ঠে বলল, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি আঙ্কেল, আমি ওনাকে বিয়ে করছি। তবে আপনার কাছে একটা অনুরোধ আছে। আমি শুভ্রতার অতীত সম্পর্কে সবটা জানতে চাই। উনি আমাকে কিছুই খোলাসা করে বলেননি, কেবলমাত্র নিজের সম্পর্ক এবং বিচ্ছেদের কথা জানিয়েছেন। তাতে অনেকটা আন্দাজ করতে পেরেছি ঠিকই, তবু আজ সবটা আপনার কাছ থেকে জানতে চাই। রফিক সাহেব গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা সময় নিয়ে বললেন, ঠিক আছে, জানতে যখন চাচ্ছ তখন সবটা বলছি। আমার মেয়ে সুব্রতা খুব নরম এবং সহজ সরল প্রকৃতির। অনেক সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। সম্পর্কে থাকাকালীন ওই ছেলের জন্য কি করেনিও, ভার্সিটি ওঠার পর কিভাবে যেন মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে ফেলে। আর পছন্দ করার পরপরই এসে ওর মাকে বিষয়টা জানায়। আমাদের থেকে লুকায়নিও। ছেলেটার নাম রাজীব। রাজীবের আর্থিক অবস্থা তখন খুব খারাপ ছিল। বাবা নেই, অসুস্থ মা নিয়ে ওর সংসার। ওদের আর্থিক অবস্থা যেমনই ছিল তা নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না। আমাদের ভয় ছিল সময়ের সাথে সাথে ওই ছেলে যদি পরিবর্তন হয়ে যায়, সুব্রতাকে আর ভালো না বাসে। আমরা সুব্রতাকে বুঝাই, কিন্তু আমাদের মেয়ে ভারী সহজ সরল কিনা। ওর বিশ্বাস ছিল রাজীব কখনোই ওকে ছেড়ে যাবে না। ও আমাদের সবসময় বলতো, আমি রাজীবের খারাপ সময়ে ওর পাশে থাকলে ও চিরকাল আমাকে ভালোবাসবে, আমাকে ওর পাশে রাখবে। আমরাও মেয়ের সুখের কথা ভেবে মেনে নেই। দুনিয়ার সব ছেলে তো আর খারাপ নয়। এর মাঝে কত শত ভালো ভালো প্রস্তাব আসে সুব্রতার জন্য, কিন্তু সুব্রতা তার মত পরিবর্তন করেনি। আমরাও আর জোর করিনি। ওদের মাঝে কোনো মাখামাখি অশ্লীলতা টাইপ সম্পর্ক ছিল না। সুব্রতাই সুযোগ দেয়নি। পড়াশোনা চলাকালীন অনেক টিউশন করাতো সুব্রতা। নিজের কষ্টের সেসব টাকা রাজীবকে দিয়ে দিত, যাতে ওর অভাব খানিকটা হলেও ঘুচে। নিজের ভালো টিউশন ও রাজীবকে দিয়ে দিত। রাজীব সারাদিন টিউশনি করলে পড়ার সময় পাবে না, এই ভেবে ওর জন্য রাত জেগে জেগে নোট রেডি করত, যাতে পরীক্ষার সময় ওইসব পড়ে সহজেই পাশ করে যায়। আর হতোও তাই। এমনকি ও যে চাকরি পেয়েছে সেই সব চাকরির পরীক্ষার জন্য সুব্রতা ওকে নোট তৈরি করে দিত। ও ওসব পড়ে চাকরির পরীক্ষায় টিকেছে। মাস্টার্স শেষ হওয়ার কয়েক মাস পরেই রাজীব একটা ছোটোখাটো চাকরি পেয়েছিল। বেতন কম হলেও আমি চেয়েছিলাম তখন সুব্রতার সাথে ওর বিয়েটা দিয়ে দিতে, কারণ মেয়ের বয়স তো বসে নেই আর পড়াশোনাও শেষ। তাই বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু রাজীব রাজি হয়নি। সুব্রতাকে বুঝিয়েছে এত কম টাকায় সুব্রতাকে ভালো জীবন দিতে পারবে না। ওকে বলেছে আরও কিছু সময় অপেক্ষা করতে। ভালো বেতনের একটা চাকরি পেলেই ও নাকি আর দেরি করবে না। সুব্রতা ওকে পাওয়ার আশায় সেটাও মেনে নিয়েছে। এত বছর যখন অপেক্ষা করতে পেরেছে তখন আর একটু অপেক্ষা করা কি এমন ব্যাপার। কিন্তু অপেক্ষার ফল হলো উল্টো। ভালো চাকরি পাওয়া মাত্রই রাজীব যোগাযোগ কমিয়ে দেয় সুব্রতার সাথে। সবসময় ওই বাহানা দিয়ে এড়িয়ে যেত। শেষমেশ সুব্রতা নিজের চোখে রাজীবকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলে। তখন রাজীব খুব সহজেই সুব্রতাকে জানিয়ে দেয় সুব্রতাকে চায় না। সুব্রতার নাকি বয়স হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, ওর ধন সম্পদ নেই, সুব্রতা ওর যোগ্য নয়, ইত্যাদি ইত্যাদি। সুব্রতা যেই মেয়ের সাথে ওকে দেখেছিল তার সাথেই নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ওর। আসলে ওর সুব্রতাকে বিয়ে করার কোনো উদ্দেশ্যই ছিল না, হয়তো কেবলমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে গেছে ওকে। সুব্রতা ভালো ছাত্রী এবং সহজ সরল বলেই ওকে টার্গেট করেছিল। নিজের স্বার্থ হাসিল হতেই ছেড়ে দিয়েছে সুব্রতাকে। নিজে সুব্রতার সাহায্য নিয়ে চাকরির পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু সুব্রতাকে দিতে দেয়নি। বলেছে, তুমি কেন চাকরি করবে, আমি আছি না। একবার চাকরি পাই তোমাকে রানী করে রাখবো। সুব্রতাও সহজ সরল মনে মেনে নিয়েছে। ও স্বপ্নেও ভাবেনি
রাজীব ওকে ধোঁকা দিবে, ভাবার কথাও না। যেই মেয়ে ওর জন্য এত কিছু করলো, সেই মেয়ের সাথে ও এত বড় বেইমানি কিভাবে করলো আমার জানা নেই। হয়তো ও কখনোই সুব্রতাকে ভালোই বাসেনি, কিন্তু সুব্রতা, ওর ভালোবাসাতেও কোনো কমতি ছিল না। ওর ভালোবাসা ঠিক কতটা বিশুদ্ধ ছিল তা আমি নিজের চোখে দেখেছি। ওর এত কিছুর পেছনে কেবল একটাই স্বার্থ ছিল, প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়া। কিন্তু আফসোস। থামলেন রফিক সাহেব, চশমা খুলে চোখ মুছলেন। শুভ্রতার ভালোবাসার করুণ পরিণতি বলতে গিয়ে চোখে জল চলে এসেছিল ওনার। এতক্ষণ মনোযোগ সহকারে সবটা শুনছিল নিবরাজ। রফিক সাহেব থামতেই ওনার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিল সে। গ্লাস দিলেন রফিক সাহেব, ঢকঢক করেই গ্লাসের সবটা পানি পান করলেন। নিবরাজের মস্তিষ্কে তখন শুভ্রতার বলা একটি কথাই ঘুরপাক খাচ্ছে। যেদিন রেস্টুরেন্টে প্রথম শুভ্রতার সাথে তার দেখা হয়েছিল, সেদিন সে জানতে চেয়েছিল শুভ্রতাকে তার বাবা মা জোর করেছে কিনা। উত্তরে শুভ্রতা বলেছিল, আমার বাবা মা কখনো কোনো কিছু নিয়ে আমাকে জোর করেনি, তাদের কোনো ডিসিশন আমার উপর চাপিয়ে দেয়নি। এটাই হয়তো তাদের ভুল, তাই তো আজ সিচুয়েশনটা এমন। নিবরাজ আজ সবটা শোনার পর খুব সহজেই ধরে ফেলল শুভ্রতার ওই দিন অমনটা বলার কারণ। সে পুনরায় মনোযোগ দিল রফিক সাহেবের দিকে। রফিক সাহেব ততক্ষণে অনেকটা শান্ত হয়েছেন। উনি ফের বলতে শুরু করলেন, আমার মেয়ে আমার কাছে বোঝা নয়। আমি চাইলেই পারি ওকে বিয়ে না দিয়ে সারা জীবন নিজের কাছে রাখতে। অন্য কেউ ওকে গ্রহণ না করতে চাইলেও আমি ওকে যতদিন প্রাণ আছে আগলে রাখব। আর ওর নিজেরও যোগ্যতা আছে নিজেকে চালানোর, কিন্তু এতে তো ও কখনোই সুখী হবে না। ওর হৃদয়ে যেই ক্ষত সৃষ্টি হয়েছে তা কখনো মিটবে না। ওর ওই ক্ষত মিটানোর জন্য এমন কাউকে প্রয়োজন যে ওকে অনেক ভালোবাসবে, ওকে পুনরায় ভালোবাসতে শিখাবে, ভরসা করতে শিখাবে, মন খুলে হাসতে শিখাবে। আমি আজ আছি, কাল হয়তো থাকবো না। আমার মেয়েটা একা একা তিলে তিলে শেষ হয়ে যাবে, তা আমি বাবা হয়ে কিভাবে মেনে নেই বলো? তাই তো আমার মেয়ের সুখের সন্ধানে নেমেছি। আমরা না থাকলেও ওকে দেখে রাখার মতো, ভালোবেসে আগলে রাখার মতো যেন কেউ একজন থাকে, সেই ব্যবস্থা করার জন্য উঠে পড়ে লেগেছি। তুমি আরেকটিবার ভাবো বাবা, তুমি চাইলে তোমার ডিসিশন এখনো চেঞ্জ করতে পারো। নিবরাজ আটো হাসল, বলল, আপনার চিন্তা আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আমার ডিসিশন চেঞ্জ করছি না। এত বছরে মনের মতো একজনকে পেয়েছে, তাকে সম্পূর্ণরূপে নিজের করার সুযোগটা কিভাবে হাতছাড়া করতে পারি? যদি জানতে চান কি এমন দেখলে মনের মাঝে, তবে বলবো একটা বিশুদ্ধ হৃদয়, একটা সুন্দর মন। উনি চাইলেই পারতেন নিজের অতীত আমার কাছ থেকে লুকাতে, কিন্তু উনি তা করেননি। উনি চাইলেই পারতেন সেদিন রাজীব নামক ছেলেটার সম্পর্কে অজস্র কটু বাক্য বলতে। সুযোগ ছিল ওনার, কিন্তু উনি ছেলেটার সম্পর্কে একটা কটু বাক্য উচ্চারণ অবধি করেননি, কেবল নিজের ত্রুটি বলে গেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন রফিক সাহেব। শেষমেশ মেয়ের জন্য ভালো মন মানসিকতার একজন মানুষ খুঁজে পেয়েছেন উনি। এখন বাকিটা ওপরওয়ালার হাতে। রফিক সাহেব অফিস ত্যাগ করেছেন কিছু সময় পূর্বে। উনি যাবার পর থেকে চেয়ারে দেহ এড়িয়ে বসে আছেন নিবরাজ। চোখ বন্ধ করে ভাবছে এই দুনিয়ার মানুষ কতই না অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসার জন্য ছটফট করে মরছে, তো কেউ এক আকাশ সমপরিমাণ ভালোবাসা পেয়েও তা উপেক্ষা করছে, তার মূল্য দিচ্ছে না। আর কেউ অপাত্রে ভালোবাসা দান করে দিন শেষে ঠকে যাচ্ছে, যেমনটা শুভ্রতা ঠকেছে। আলতো স্বরে 2-3 বার শুভ্রতার নামখানা উচ্চারণ করল নিবরাজ। বিড়বিড়িয়ে বলল, আপনার হৃদয়ের শুদ্ধতম অনুভূতি আমার জন্য বরাদ্দ হোক শুভ্রতা। আর মাত্র কিছুদিন অপেক্ষা, তারপর আপনি আমার হবেন। আপনার চিন্তা জুড়ে কেবল আমার বিচরণ থাকবে, কেবলমাত্র আমার। বৌমা, আমাকে 1 কাপ চা করে দাও তো, মাথাটা ভীষণ ধরেছে। শাশুড়ি মিসেস ফরিদার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল প্রিয়া। তেজি কণ্ঠে বলল, হোয়াট? আমি করব চা? সিরিয়াসলি মা, আপনার মাথা ঠিক আছে তো নাকি গেছে? বিরক্ত হলেন মিসেস ফরিদা। আজ কয়েক মাস যাবত এসব সহ্য করে যাচ্ছেন, এতটুকুতেই ওনার অবস্থা যায়। শুভ্রতাকে রিজেক্ট করে ছেলের জন্য বড়লোক বাপের মেয়ে এনেছিলেন বড় শখ করে। ভেবেছিলেন অনেক কিছু পাবেন, তা তো হলোই না। উল্টো এই মেয়ে ওনাকে একটা মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না। বাড়িতে কাজে লোক আছে, কিন্তু সে তো আর সারাদিন থাকে না, তার কাজগুলো করে চলে যায়।
উনি অসুস্থ মানুষ, কই প্রিয়া টুকটাক কাজগুলো করে দিবে তা না। মেয়েটা সারাক্ষণ রূপচর্চা, পার্টি, বন্ধুবান্ধব, আড্ডা এসব নিয়ে পড়ে থাকে। তার ছেলের কষ্টের উপার্জন কাগজের মতো উড়ায়, তার উপর মেয়েটার ব্যবহার। প্রিয়াকে রাগী চোখে জবাবের আশায় চেয়ে থাকতে দেখে রেগে গেলেন মিসেস ফরিদা। ঝাঁঝালো কণ্ঠে বললেন, আজব তো, এমন আচরণ করার কি আছে? কি এমন কঠিন কাজ বলেছি তোমাকে আমি? এখন এক কাপ চাই তো করে দিতে বলেছি। বাড়ির সব কাজ তো বুয়াই করে দিয়ে যায়। বাড়ির বউ হিসাবে এই সামান্য কাজটুকুও তুমি করতে পারবে না? সারা দিন তো পারো শুধু পার্টি করতে আর আমার ছেলের টাকা উড়াতে। রাগে ফোঁস করতে লাগলো প্রিয়া। শাশুড়ির কথায় পিঠে রেগে উঁচু স্বরে বলল, না, পারবো না, আমি কোনো কাজ করতে পারবো না। আপনার চা খেতে ইচ্ছে করছে, নিচে করে খান, আমাকে বিরক্ত করবেন না। আর আমি পার্টি করব কি না অন্য কিছু করব তা আমি বুঝবো। আপনি বলার কে? আমার স্বামীর টাকা আমি উড়াচ্ছি, আপনি বলার কে? যত সব ফাউল কোথাকার, আবদার দেখে বাঁচি না ওনার। মা বউয়ের চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে আসলো রাজীব। চিৎকার করে বলল, কি হচ্ছে কি এখানে? কি শুরু করেছো তোমরা? রাজীবকে দেখার সাথে সাথেই প্রিয়া ন্যাকা কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে রাজীবের নিকট এগিয়ে গেল সে। অতঃপর কাঁদো কাঁদো স্বরে বলল, বেবি, তোমার মা আমাকে চা করে দিতে বলেছিল। তুমি তো জানোই বাবার বাড়িতে আমি কখনো রান্না বান্না করিনি, ছুঁয়েও দেখিনি। তবু আমি চেষ্টা করতাম, করে দিতাম চা মাকে। কিন্তু আজ আমার শরীরটা খুব অসুস্থ লাগছে, মাথায় যন্ত্রণা করছে। তাই মাকে বললাম আজ আমার শরীরটা ভালো না, আজ আপনি একটু কষ্ট করে নিজে করে খান। কিন্তু উনি মানলেনই না, উল্টো আমাকে এক গাদা উল্টো পাল্টা কথা শোনালেন। আমি নাকি তোমার টাকা উড়াই সারাদিন, এইসব পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু উনি আমার মম ড্যাডকে তুলে কথা বলেছেন। তুমি তো জানোই আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মম ড্যাডকে নিয়ে কেউ উল্টাপাল্টা বললে আমার সহ্য হয় না। প্রিয়ার কথায় হতবাক হলেন মিসেস ফরিদা। উনি কখন প্রিয়াকে এত কিছু বললেন? উল্টো প্রিয়াই তো তাকে এত কথা শোনালো, অথচ এখন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বলতে চাইলেন তিনি, কিন্তু তার পূর্বেই ওনাকে থামিয়ে দিল রাজীব। কর্কশ কণ্ঠে বলল, এসব কি আম্মু? তুমি পিয়ার সাথে বাজে ব্যবহার কেন করছো? আবার ওর বাবা মা তুলেও কথা বলছো? আমার টাকায় চলছ, আবার আমার বউকে কথা শোনাচ্ছ? কাজের মানুষ রেখে দিইনি আমি? কাজের বুয়া তো সব করেই যায়, এরপর যা টুকটাক লাগবে নিজে করে নেবে। ওকে কেন বলবে? ও তোমার বা ঘরের কোনো কাজ করবে না, ওর যা মর্জি তাই করবে। আমার টাকা ও যেখানে খুশি সেখানে ইচ্ছা খরচ করবে। আর কোনোদিন যেন না শুনি তুমি ওকে দিয়ে কাজ করাতে চাইছো বা ওকে কোনো কারণে অপমান করছো। কথাগুলো বলেই রুমে চলে গেল রাজীব। ছেলে এবং বউয়ের আচরণে অপমান বোধ করলেন মিসেস ফরিদা। ছেলের কথায় কষ্টও পেলেন, চোখে জল চলে আসলো ওনার। থমথমে হলো মুখশ্রী। শাশুড়ির থমথমে কালো হয়ে আসা মুখ পানি চেয়ে অধর বাঁকিয়ে হাসল প্রিয়া। মনে মনে ভাবল, আর কয়েকটা দিন অপেক্ষা কর, তোকে কিভাবে বাড়ি থেকে বের করে যাস দেখতে থাক বুড়ি। তোর ছেলেকে এমনভাবে বোঝাবো যে ও নিজের ইচ্ছায় তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে আসবে। তুই হলি আমার পথের কাঁটা। তোর জন্য শান্তিতে পার্টি করতে পারি না, শান্তিতে চলাফেরা করতে পারি না, নিজের বন্ধুদের বাড়িতে আনতে পারি না। তুই সবসময় বাধা দিস, আমাকে নানাভাবে অপমান করিস। তুই এই বাড়ি থেকে দূর হলে আমার পথের কাঁটা সরে যাবে, তারপর আমি শান্তিতে যা খুশি তাই করতে পারবো। কথাগুলো ভেবেই হেলে দুলে নিজের রুমে চলে গেল প্রিয়া। চুপটি করে সোফার ঘরে পড়ে রইলেন মিসেস ফরিদা। দেব, আমার কিছু টাকা লাগবে। আজ ছুটির দিন হওয়ায় বাসায় রাজীব। অফিসের কিছু ফাইল ঘাটছিল সে। এমন সময় তার গলা জড়িয়ে ধরে বেশ আহ্লাদি কণ্ঠে কথাটা বলল প্রিয়া। রাজীব ঘাড় কাত করে প্রিয়ার দিকে চাইল, বলল, 2 দিন আগে নিয়ে এতগুলো টাকা দিলাম। রাজীবের কথায় মেজাজ খারাপ হলো প্রিয়ার। সে রাজীবের গলা ছেড়ে সামনের সোফায় পায়ের উপর পা তুলে বলল, খরচ করে ফেলেছি, আজ আর একটা পার্টি আছে, আমার টাকা লাগবে, জলদি দাও। রাজীব নাক মুখ কুঁচকে ফেলল, বলল, আশ্চর্য, 2 দিনে এতগুলো টাকা খরচ করে ফেললে। আর এত কিসে পার্টি করো তুমি? বলে যাও না তুমি এখন আমার স্ত্রী। ও কাম অন, এখন কি তুমি আমার কাছ থেকে টাকার হিসাব নেবে? আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলবে? আমার ড্যাড তো কখনো আমার কাছ থেকে টাকার হিসাব নেয়নি।
আর না আমাকে আমার পছন্দের কোনো কাজ করা থেকে বারণ করেছে। প্রিয়ার জবাবে রাজীব বলল, এতই যখন তোমার বাবা হিসেব নেয় না, তো তাকেই বলো না তোমাকে পার্টি করার জন্য টাকা দিতে। আমার কাছে চাচ্ছ কেন? এবার মারাত্মক রেগে গেল প্রিয়া। হিসিয়ে বলল, আমার ড্যাড আগেই বলেছিল এসব ছোট লোকের কাছে বিয়ে না বসতে, কিন্তু আমি তো তোমার মিষ্টি কথায় আর রূপে তখন মশগুল ছিলাম, তাই তোমাকে বিয়ে অবধি করেছি। আমার কি অপশানের অভাব ছিল নাকি? এখনও নেই। আর তুমি তো সব জেনেই আমার সাথে প্রেম করেছো, আমাকে বিয়ে করেছো। বলনি আমাকে যে বিয়ের পর আমাকে রানী করে রাখবে, আমাকে পূর্ণ স্বাধীনতা দিবে, আমি আগে যেভাবে ছিলাম বিয়ের পরও ঠিক সেইভাবে থাকতে পারবো। বলনি? আমি কিচ্ছু জানি না। এই সম্পর্কটা যদি রাখতে চাও তবে আমাকে আমার প্রয়োজন মতো টাকা দিবে, মানে দিবে। আমার চাহিদা পূরণ করার দায়িত্ব এখন তোমার, আমার ড্যাডের নয়। 2 দিন পর পর তার কাছে আমি ভিখারির মতো হাত পাততে পারবো না। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল প্রিয়া। রাজীব ভাবতে লাগলো কি করবে সে। তার বেতন এত বেশি নয় যা দিয়ে সে প্রিয়ার চাহিদা মেটাতে পারবে। অন্যদিকে প্রিয়াকেও হাতছাড়া করতে পারবে না সে। সত্যি বলতে সে শুভ্রতাকে মিথ্যে বলেছে। প্রিয়াকে তার মা নয় বরং সে নিজেই পছন্দ করেছে। শুভ্রতার সাথে সম্পর্কে থাকাকালীনই প্রিয়ার সাথে পরিচয় হয় তার। প্রিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে এবং স্মার্ট স্টাইলিশ হওয়ায় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। 2 বছর প্রেমের পর বিয়ে করেছে তারা। আর এতে পূর্ণ মত ছিল মিসেস ফরিদার। উনিও প্রিয়ার বাবার সম্পত্তির লোভে পড়ে বিয়েতে সম্মতি দিয়েছিলেন। যদিও প্রিয়ার বাবা এই অবধি তাদের খুব বেশি কিছু একটা দেননি, কারণ উনি রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। কিন্তু মেয়ের জিদের কাছে হার মেনে রাজি হয়েছেন। তবে রাগ এখনো কমেনি। তাতে কি, প্রিয়া তার একমাত্র সন্তান। আজ বাদে কাল প্রিয়াই তার সমস্ত সম্পত্তির মালিক হবে। আর সম্পত্তি প্রিয়ার হওয়া মানে তার হওয়া। 2 দিন বাদে সেই হবে প্রিয়ার বাবার সমস্ত সম্পত্তির মালিক। তাই আপাতত প্রিয়ার সমস্ত চাহিদা তাকে পূরণ করতে হবে। প্রিয়াকে পটিয়ে পটিয়ে রাখতে হবে। তার জন্য যা কিছু করা প্রয়োজন সে করবে। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করবে। কোনো রকম কোনো মেহনত ছাড়া এত কিছুর মালিক হবে ভেবেই কুটিল হাসল রাজীব। মনের সুখে শীষ দিতে লাগলো। তবে সে এটা ভুলে গেল যে অতি লোভে তাঁতি নষ্ট। আজ 6 সেপ্টেম্বর, শুক্রবার। শুভ্রতা নিবরাসের বিয়ে। বউয়ের সাজে সজ্জিত শুভ্রতা বসে আছে নিজের রুমে। তার পরনের অসম্ভব সুন্দর ক্রিম এবং শুভ্র রঙের সংমিশ্রণে তৈরি শাড়িটা নিবরাস নিজে পছন্দ করে কিনেছে তার জন্য। আজ যৎসামান্য সেজেছেও সে, তবে কোনো পার্লার থেকে নয়, বরং তার মা তাকে সাজিয়ে দিয়েছে। যখন সাজগুজের ব্যাপারে পার্লারের কথা ওঠে তখনই সে জেদ ধরেছিল যাতে মিসেস মিতা নিজ হাতে তাকে সাজিয়ে দেয়। ফলাফলস্বরূপ মিসেস মিতা মেয়ের কথা ফেলতে পারেননি। নিজের মেয়েকে সাজিয়েছেন ভেবে আলতো হাসল শুভ্রতা। এক পলক সামনে থাকা আয়নায় নিজেকে দেখল। না, কোনো ত্রুটি নেই। মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন মিসেস মিতা। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা মাত্রই ধ্যান ভঙ্গ হলো শুভ্রতার। সেকেন্ড ব্যবধানে সে শুনতে পেল সকলের সমস্বরে বর এসেছে বলে চিৎকার করছে। হৃদস্পন্দন বেড়ে গেল শুভ্রতার। দেহ কেঁপে কেঁপে উঠতে লাগলো। এই তো আর কিছু সময়, তারপর সারা জীবনের জন্যই নিবরাজ আফসার নামক পুরুষের হয়ে যাবে সে। নিবরাজ আফসারের অর্ধাঙ্গিনী হবে সে। কিছুক্ষণ বাদেই হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করলেন শুভ্রতার মা মিসেস মিতা। মেয়েকে দেখে আরেকবার মাশাআল্লাহ বললেন। কিছু একটা পরে মেয়ের সারা শরীরে ফু দিতে লাগলেন উনি। শুভ্রতা নীরবে চেয়ে চেয়ে মায়ের কর্মকাণ্ড দেখতে লাগলো। ফু দেওয়া শেষ হলে শুভ্রতার পাশে বসলেন মিসেস মিতা। ছলছল চোখে এক নজরে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মায়ের এমন চাহনি দেখে ছ্যাত করে উঠল শুভ্রতার হৃৎপিণ্ড। বক্ষে কেমন জ্বালার সৃষ্টি হলো। তাদের দৃষ্টি বিনিময়ের মাঝেই কাজী সাহেব এবং অন্যান্য মানুষ সমেত রুমে প্রবেশ করলেন রফিক সাহেব। স্ত্রীকে অশ্রুসজল চোখে দেখে ইশারা করলেন যেন উনি না কাঁদেন। অতঃপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। শুভ্রতাকে কবুল বলতে বলা মাত্রই দমবন্ধ অনুভূতি হলো শুভ্রতার। এই কবুল বলা মাত্রই সে অন্য কারোর হয়ে যাবে, অন্য এক পরিবারের সদস্য হয়ে যাবে। আর কিছুক্ষণ পর তাকে বিদায় নিতে হবে এই বাড়ি থেকে। গ্রহণ করে নিতে হবে নিজের নতুন বাড়ি, নিজের নতুন পরিবারকে। তখন সে চাইলেও পারবে না যখন তখন নিজের বাবা মাকে দেখতে।
বাবা মাকে জড়িয়ে ধরতে, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে, বাবার গলা জড়িয়ে ধরে আবদার করতে। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভেবে ফুপিয়ে উঠল 28 বছরের শুভ্রতা। বাচ্চাদের মেয়ে নাক টেনে টেনে চোখের পানি ফেলতে লাগলো। চোখের পাতা তীর তীর করে কাঁপছে তার। শ্বাস নিতে কষ্ট হয়, হাঁ করে করে শ্বাস নিতে লাগলো সে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।